দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন আপনার সঙ্গে থাকছে মাহফুজ মিশা। আপনারা জানেন দিনভর আজকে যে সংবাদ তার পুরো অংশ জুড়েই শিক্ষাঙ্গন তথা বিশেষ করে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা, সেটিকে কেন্দ্র করে আন্দোলন, ভিসির পদত্যাগের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে স্থায়ী ক্যাম্পাস এবং হলের জন্য যে দাবি, সেই দাবি নিয়ে সরকারের সর্বোচ্চ মহলের সাথে বৈঠক এবং সেখানে উত্তেজনা সেটি রয়েছে। এর পাশাপাশি সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন বহুদিন পর, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। এইসব নিয়ে আবারও আলোচনায় শিক্ষাঙ্গন অস্থির হচ্ছে কিনা সেসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মোহাম্মদ আরিফুর রহমান। ফারহান, স্বাগত, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ওমর ফারুক জিলন। আপনাকেও স্বাগত ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলামও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক। ফারহান, আপনাকে যে আলোচনাটা শুরু করি, আমরা আলোচনা যখন করছি তখন আপনার দলের অনেক নেতৃবৃন্দ, আপনাদের একজন সহযোদ্ধা সহকর্মী সতীর্থ তার মরদেহ নিয়ে সিরাজগঞ্জের পথে, এবং হয়তো কিছুক্ষণ পরে সিরাজগঞ্জে তার দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন হবে। ভীষণ দুঃখজনক ঘটনা, এবং যেভাবেই হত্যাকাণ্ড বা সাম্য হত্যার ঘটনা সেটি খুবই প্যাথেটিক। সারাদিনই আপনি আন্দোলন সংগ্রামে ছিলেন। প্রশ্ন হচ্ছে, এই ধরনের হত্যাকাণ্ড আবার শিক্ষাঙ্গনে অস্থিরতা, এটা কেন হচ্ছে? আপনাদের এখন পর্যন্ত বোঝাপড়াটা কি? ধন্যবাদ। প্রথমে আমি আমাদের যিনি শহীদ হয়েছেন শাহরিয়ার আলম সাম্য, উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। তো ওকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনি যেমন বললেন, যেটা খুবই দুঃখজনক না, বরং এটা একটা নির্মম হত্যাকাণ্ড হিসেবে আমরা মনে করতে চাই। এখানে কেন হত্যাকাণ্ডগুলো ঘটছে, এই ব্যাপারগুলোতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্রযন্ত্রের অকার্যকর ভূমিকা, এবং একই সাথে সেই অকার্যকর ভূমিকার সংক্রমণ হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসনগুলো রয়েছে সেই জায়গাটাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই বিষয়গুলোতে আরও প্রোঅ্যাক্টিভ থাকতো, এবং একটা ফ্যাসিবাদী দানবের পতনের পর যে ধরনের একটা বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশব্যাপী, সেখানে তাদের যেই অ্যাক্টিভ রোল রাখার দরকার ছিল, সক্রিয় ভূমিকাটা রাখার দরকার ছিল, তারা প্রথম থেকে সেটাতে ব্যর্থ হয়েছে। এবং সেই ব্যর্থতার কারণেই দেখা গিয়েছে যে বাংলাদেশের মানুষের যে জনমনে এক ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে, এবং সেটা নিরাপত্তাহীনতার বাস্তবভিত্তিক কিছু প্রমাণও রয়েছে। প্রথম থেকেই যদি সরকার এই জায়গাগুলোতে সক্রিয় ভূমিকা রাখতো, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের এই আন্দোলনটা, জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সূত্রপাত হয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার ছিল, এবং সেখানে যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই সরাসরি জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছে, তাদের একটা ফ্রন্টলাইন ফাইটার যারা আছেন, তাদের সবাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং এই বিশ্ববিদ্যালয় ঘিরেই তাদের রাজনৈতিক পদচারণা বলেন কিংবা তাদের শিক্ষা একাডেমিক পদচারণা বলেন, সবগুলো কিন্তু এখানেই। সুতরাং এখানে প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থীর নিরাপত্তা বিধান করা এই প্রশাসনের দায়িত্ব। আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছেন একটা বিতর্ক। আমরা এত বেশি এখন দ্বিধাবিভক্ত যে একজন মানুষ যখন মারা যায় তখন সে কেন সরোয়ার্দী উদ্যানে গেল রাতের বেলা, এবং সেইখানকার নিরাপত্তা বিধান আদৌ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব নাকি সরকারের দায়িত্ব, এসব আলোচনাও করছে। এখন আপনিও বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর একটু প্রোঅ্যাক্টিভ হলে। আমার খুবই জানার ইচ্ছা, ধরেন বিশ্ববিদ্যালয় প্রোঅ্যাক্টিভ হয়ে সরোয়ার্দী উদ্যানের নিরাপত্তাকে আসলে নিশ্চিত করতে পারবে, নাকি এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজের মধ্যে পড়ে? আমি আগের কথাটুকু একটু শেষ করে নিই। সেটা হচ্ছে যে নিরাপত্তা বিধান করতে সরকার প্রথম থেকে ব্যর্থ হয়েছে। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফ্রন্টলাইন ফাইটার যারা ছিল, তারা সবাই যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে থাকে, সুতরাং তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কিন্তু সবসময় বিরাজ করে। কারণ আপনি যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, তারা
সমূলে পতন হয়েছে সত্যি, কিন্তু তাদের বিচার প্রক্রিয়াটা কতটুকু এগিয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো আমরা ধোঁয়াশার ভিতরে, অস্পষ্ট প্রশ্ন রয়েছে। তো সেই জায়গাগুলো এখনো ক্লিয়ার হয়নি। তো এই জায়গাতে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনি যেটা বলেছেন যে সেটা আদৌ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে পড়ে কিনা সরাইদ উদ্যান আমরা জানি যে অনেকে প্রশ্ন তুলছেন বা যারাই, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথমে এই প্রশ্ন তোলাটা সবচেয়ে একটা মানে অমানবিক একটা প্রশ্ন। কারণ হচ্ছে সবার আগে যে ব্যাপারটা, আমি আমার ছাত্র জীবনের একটা উদাহরণ দিই আপনাকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পড়ি, 2013 সালের ঘটনা। তখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা ছেলে কে বাস চাপা দিয়ে মেরে ফেলা হলো আপনার কাটাবন থেকে বাটা সিগন্যালের জায়গাটা। তো এটা তো বিশ্ববিদ্যালয়ের জায়গা না, কিন্তু আমরা সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভ করেছি এবং সেটার একটা জবাবদিহিতার জায়গাকে আমরা কিন্তু শিক্ষকদেরকে মুখোমুখি করিয়েছি এবং তারা সেই জায়গাটাতে জবাবদিহিতা করেছিল, যেই ভূমিকাটা পালন করার দরকার সেটা তারা পালন করেছেন। এখানে যেটা বিশ্ববিদ্যালয়ের সাথে হয়, যদি বিশ্ববিদ্যালয় ধরেন আপনি অমানবিক তো বটে, এই প্রশ্ন উত্তর আমি আসলে দিতে চাচ্ছি না, তর্কের খাতিরে যদি আমার দিতেও হয় তাহলে আমি এটা বলবো যে এখানে শাহবাগ থানার রমনা জোনের তো অধীনে এটা, এই সরাইদ উদ্যানটা রমনা জোনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, এদের একটা মানে সার্বক্ষণিক যোগাযোগ কিন্তু সবসময় থাকে। সেই যোগাযোগটাকে মেনটেন করে এখানে সমন্বয় করে যে নিরাপত্তা বিধানের দরকারটা ছিল সেটা কিন্তু তাদের করা উচিত এবং এইটাকে একটা আমব্রেলার ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে প্রশাসনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় করবে, আবার বিশ্ববিদ্যালয়কে প্রশাসন সহযোগিতা করবে। যে আপনাকে একটু থামাই ফারহান, আমাদের সঙ্গে এরই মধ্যে আমাদের বাংলা মোটর স্টুডিও থেকে যুক্ত হয়েছেন হাসিব আল ইসলাম গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। হাসিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, স্বাগত আপনাকে, অনেকদিন পর আপনাকে পেলাম এবং এমন একটা ইস্যুতে আলোচনা করতে হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি ছাত্রদলের নেতাও বটে, তাকে মর্মান্তিকভাবে এরকম একটা মৃত্যুর শিকার হতে হলো। একটা বিষয় খুব সরাসরি প্রশ্ন আপনাকে করতে চাই যে সাম্য যদি ছাত্রদলের কর্মী না হতো তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি ছিল, অথবা এনসিপি, অথবা এখনকার যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, যে সংগঠনের আপনি মুখ্য সংগঠকও, তারা আরেকটু সক্রিয় হতেন? অথবা আজকে কেন ছাত্রদল আলাদাভাবে মিছিল করলো? সেই ঐক্যটা কি ছাত্রদলের নেতা মারা গেলে সেইখানে আপনারা সেটির এই জোরালো প্রতিবাদ করবেন না, অথবা একটু মৃদু প্রতিবাদ করবেন? আচ্ছা, যে বিষয়টা আমি প্রথমে উল্লেখ করতে চাই, দেখুন, সাম্য ভাই আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ সময়ের সহযোদ্ধা। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যখন ফ্যাসিবাদ বিরোধী আমাদের আন্দোলনগুলো চলতো, সেই সময় সাম্য ভাইয়ের মতো ছাত্রদলের অনেক নেতাকর্মীকেই কিন্তু আমরা সাথে পেয়েছি। সুতরাং সাম্য ভাই কখনোই আমার কাছে একজন ছাত্রদলের নেতা হিসাবে নয়, বরং সাম্য ভাই আমার কাছে পরিচিত হবেন আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হিসেবে, আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হিসেবে, এবং তিনি যেই গত ফ্যাসিবাদী আমলে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, সেই হিসাবেই আমি সাম্য ভাইকে আসলে পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করব আর কি। এখন সাম্য ভাইয়ের যেই নির্মম হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে সেটার জন্য আমরা আন্তরিকভাবে ব্যথিত এবং আমরা কিন্তু দুঃখ প্রকাশ করেছি। আপনি দেখতে পেয়েছেন যে আমরা কিন্তু আসলে নিষ্ক্রিয় অবস্থায় আছি, এরকমটা নয়। আমরা গতকালই সাম্য ভাইয়ের যখন এই হত্যাকাণ্ডের আমরা খবর পেয়েছি, এরপর থেকে আসলে আমরা খুবই দুঃখিত হয়েছি এবং কিন্তু ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে যে ঢাকা মেডিকেলে যাওয়া, সেটা কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকির মজুমদার ভাই, তিনি কিন্তু ছাত্র দলের সাথেই ছিলেন। এছাড়াও গতকাল রাতেও কিন্তু আমরা ছাত্র দলের সাথে কিন্তু আমরা সাম্য ভাইয়ের যাতে হত্যাকাণ্ড, যে নির্মম হত্যাকাণ্ডের শিকার তিনি হয়েছেন, তিনি যে শহীদ হয়েছেন, তার হত্যার বিচারের দাবিতে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু আমরা মিছিল করেছি। এছাড়াও গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু সাম্য ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এবং একটি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিন্তু আজকে ভিসি স্যার সহ সকলের সাথে কিন্তু স্মারকলিপি দিয়েছে এবং সবার সাথে আলোচনা করেছেন এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি মিটিংও করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই সহ এটা যেহেতু এই যে সোহরাওয়ার্দী উদ্যানটা রয়েছে সেটা গণপূর্তের মালিকানাধীন রয়েছে কিংবা গণপূর্ত এটা তত্ত্বাবধান করে থাকে, তো সকলের সম্মিলিত সমন্বয়ে কিন্তু একটি টিম গঠন করা হয়েছে যাতে করে এই জায়গাটা নিরাপত্তা নিশ্চিত করা যায়। আসলে সাম্য ভাইয়ের হত্যাকাণ্ডটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা। এরকম হত্যাকাণ্ড সংগঠিত হওয়া কখনোই আসলে কাঙ্ক্ষিত ঘটনা নয়, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে আমরা সাম্য যদি ছাত্র দলের কর্মী হতো অথবা সাম্যর এই হত্যাকাণ্ডের সঙ্গে তার রাজনৈতিক পরিচয়টাও কি একটা
বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমরা দেখলাম কয়েকদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেলেন, তিনিও ছাত্র দলেরই কর্মী। দেখুন, এখানে সাম্য ভাইয়ের সবচেয়ে বড় পরিচয়, তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তিনি আমাদের সহযোদ্ধা ছিলেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। তার চেয়েও বড় পরিচয়, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছিলেন। এটা এই পরিচয় দিতে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। দেখুন, সাম্য ভাইয়ের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আসলেই ব্যথিত এবং আমরা দুঃখ প্রকাশ করতে চাই। আর তারপরে আমরা যেটা দেখতে পেয়েছি যে ছাত্র দলে তিনি কর্মী হিসাবে ছাত্র দলের একটা দায়িত্ব ছিল। ছাত্র দল এই জায়গাতে যে রাজনীতিটা আমরা দেখেছি, তারা কিন্তু বিভক্তির রাজনীতিতে কিন্তু এক প্রকার চলে গিয়েছে। তারা সাম্য ভাইয়ের এই হত্যাকাণ্ডটা ব্যাপারে এক প্রকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কিন্তু আসলে তারা রাজপথে নেমেছে। এইখানে সবচেয়ে বেশি জরুরি যেটা ছিল যে সাম্য ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে যাতে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা হয় এবং যাতে করে আর কোনো সাম্যকে যাতে করে হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। আজকে সাম্য ভাই না হতে পারতো, সেখানে আমিও হতে পারতাম, যাতে করে সোহরাওয়ার্দী উদ্যান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের জন্য নিরাপদ হয়, গোটা বাংলাদেশ যাতে নিরাপদ হয়, সেই জন্য আমাদের আসলে আওয়াজ তোলা দরকার ছিল। কিন্তু সেই জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি যে আসলে ভিসি প্রক্টর স্যারের পদত্যাগের দাবি করে এক প্রকার হচ্ছে দ্বিধা বিভক্তির মধ্যে কিন্তু শিক্ষার্থীদেরকে পড়তে হয়েছে। সুতরাং এই জায়গাটাতে ছাত্র দলের আরো দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল। ছাত্র দল চাইলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে পারতো এবং সোহরাওয়ার্দী উদ্যানে গত ফ্যাসিবাদী আমলে আমরা যত প্রকার মাদক সিন্ডিকেট এবং অপরাধ চক্রটা রয়েছে, সেই অপরাধ চক্রের কিন্তু নির্মূল তারা করতে পারতো। এই জায়গায় আমি মনে করব যে ছাত্র দলের যারা দায়িত্বশীল রয়েছে তাদের আরো বেশি দায়িত্বশীল হলে। আপনাকে একটু থামাই হাসিব, আমি একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। ওমর ফারুক জিলন, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আপনারা যে লং মার্চ টু যমুনা করলেন প্রধান উপদেষ্টার বাসভবনের জন্য, কয়েকদিন আগে আমরা একই রকম প্রোগ্রাম করতে দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। মূলত এনসিপি, ছাত্র শিবির তারা ছিলেন। সেইখানে আমরা দেখলাম এক ধরনের আচরণ পুলিশের, আজকে পুলিশের আরেক ধরনের আচরণ। কেউ কেউ বলছেন পুলিশ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। ফলে আপনাদের সঙ্গে আচরণটা কেন করলো? পুলিশের দাবি হচ্ছে আপনারা কি আসলে প্রভোকিং কোনো আচরণ করেছিলেন কিনা, নাকি পুলিশ হঠাৎ করে এরকম করলো? আচ্ছা, আমি শুরু থেকে যদি একটু বলি, আমরা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ করে আসছি, আমরা হুট করে যমুনা আসি না, আমরা কয়েকটা স্টেজ পার করে আসছি। আমরা যখন তাঁতীবাজার ছিলাম তখন আমাদেরকে ঘেরাও করা হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে সেটা ব্রেক করছি, কোনো পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয় না, হাতাহাতি হয় না। তারপর যখন আমরা শিক্ষা ভবন গেলাম, সেখানে আমাদের সাথে ওরা বাধা দিয়েছিল, কিন্তু আমরা সেটা শান্তিপূর্ণভাবে ব্রেক করেছি। কিন্তু যখন আমরা কাকরাইল মোড়টা ক্রস করতে যাব, সেখানে কিন্তু যমুনা অভিমুখে আমরা তখন ব্যারিকেড পর্যন্ত পৌঁছায়নি। তখনও আমরা মোটামুটি সামনের সারিতে আমরা যে 8-10 জন ছিলাম, বাকিটা পিছিয়ে আসতেছিলাম, আমরা একটু দ্রুত আসছিলাম। আমাদের উপর হুট করেছে যে আপনার সাউন্ড গ্রেড মারা হয়, আমাদেরকে টিএসএল মারা হয়। আমরা যদি তাদের সাথে সংঘর্ষে জড়াতাম, দেখেন আমাদের দাবিটা সম্পূর্ণ যৌক্তিক। আমরা যে 3টা দাবি নিয়ে আসছি, আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। সেই জায়গা থেকে তারা আমাদেরকে, আমরা যেহেতু আরও তিনটা ব্যারিকেড ভাঙছে অলরেডি, আমরা ব্যারিকেড যাওয়ার আগে কিন্তু তারা আমাদেরকে সাউন্ড গ্রেড মারছে, আমাদের টিএসএল মারছে, আমাদের কিন্তু হতাহত হয়েছে। আমি যেখানে কথা বলছি, আমি কিন্তু নর্মালি কথা বলতে পারছি না, আমি অলরেডি ট্রমাটাইজড। আপনারা বেশ কয়েকটা হয়তো ছবি দেখবেন, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, প্রথম আলো নিউজ হয়েছে। পুলিশ এসে হচ্ছে আমাকে লাথি দিচ্ছে পেটে, দেওয়ার পর হচ্ছে 4-5 জন পুলিশ হায়নার মতো, হায়নার মতো তারা আমার উপর হামলে পড়ছে। 4-5টা পুলিশ। আমার এখন হাতে ব্যথা, মাথায় ব্যথা, হাতে ব্যথা, পেটে ব্যথা আর হাঁটুতে ব্যথা। কিন্তু দেখেন, আপনি যে কথাটা বলেছেন যে আমরা কি তাদের সাথে কোনো সংঘর্ষে জড়িয়েছি কিনা, আমরা ব্যারিকেড পর্যন্ত পৌঁছাইতে পারিনি, তার আগে আমাদের উপর হামলা হয়েছে। শিক্ষকরা ছিলেন আপনাদের সঙ্গে? আমাদের হচ্ছে যে জগন্নাথে আমি একটা ওয়ার্ড ইউজ করতে চাই যে ওয়ান ম্যান আর্মি বলে কিছু কথা আছে, আমরা জানছি যারা আমরা এগুলো ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাসির স্যার, আমাদের শিক্ষক সমিতির রইসুদ্দিন স্যার, তাদের কিন্তু গায়ে হামলা হয়েছে। আপনি যদি দেখবেন, নাসির স্যার টিএসএল পড়ছে, একটা শিক্ষার্থীর উপর চাপা পড়ে গেছে, রইস স্যারকে আহত করা হয়েছে। সেদিক থেকে হচ্ছে যে আমরা কোনোভাবে এই জিনিসটা কাম্য না। জি, আপনাদের কাছে কি মনে হয় আপনাদের উপরে হামলাটা কেন? কারণ এটা তো কোনো রাজনৈতিক ব্যানারে তো আপনারা আসেননি নিশ্চয়ই, অথবা আপনারা যারা সামনের সারিতে ছিলেন আপনাদের কি কোনো রাজনৈতিক পরিচয় ছিল, অথবা আপনারা কেউ কি বেশিরভাগ সময় যেটা বলা হয় যে পলাতক যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের হয়ে কাজ করছেন?
দেখেন আমাদের যে দাবিটা এখানে হচ্ছে আমরা কোনো দল হয়ে আসি নাই। আমাদের যে 3টা দাবি, যে আমাদেরকে 25-26 যে অর্থ বছর আছে সেখানে হচ্ছে আমার 70% শিক্ষার্থীর আবাসন ভাতা দিতে হবে। এই 70% শিক্ষার্থীর আবাসন ভাতা কেন দিতে হবে? দেখেন একটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমরা কি চাই, যাতে আমাদের থেকে চাই আমরা বিশ্ববিদ্যালয়ে আসছি, আমরা পড়াশোনা করব, আমরা গবেষণা করব, আমরা গবেষণা নিয়ে ব্যস্ত থাকবো। সেখানে হচ্ছে যে আমাদের হল নাই, তার জন্য হচ্ছে আমরা টিউশন করা লাগে। নর্মালি অ্যাজ এ স্টুডেন্ট যখন আমরা ভার্সিটি ভর্তি হই আমরা কিন্তু বাড়ি থেকে টাকা পয়সা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেদিক থেকে আমরা পড়াশোনা করব, গবেষণা করব, সেদিক থেকে ব্যস্ত না থেকে আমাদেরকে টিউশন করাতে হয়। আমি দুপুর 2টা ক্লাস শেষ হলো, আমার 2-3টা টিউশন করানো লাগে। আমি রাতের সময় পড়তে পারি না, আমি বিকালে পড়তে পারি না। কিন্তু আপনি যদি বাইরের দেশগুলোতে দেখেন যে আমরা চীন হওয়ার স্বপ্ন দেখি, আমরা দক্ষিণ কোরিয়ার স্বপ্ন দেখি, আমরা জাপান হওয়ার স্বপ্ন দেখি, সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার দিকে তাকান, আমার দিকে তাকান। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কোনো বিশ্ববিদ্যালয় বলা চলে না। একটা বিশ্ববিদ্যালয় 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 2025 সাল পর্যন্ত আসে প্যাসিবাদ পতনের পর আমরা কোনো হল পাইনি। একটা বিশ্ববিদ্যালয় থেকে এটা কিভাবে হতে পারে? সুনির্দিষ্ট উদ্যোগও নাই, কোনো উদ্যোগও নাই। আবার যেগুলো গ্রহণ করা হয় সেগুলো কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না। 2016 সালে আমাদেরকে হচ্ছে যে হল আন্দোলন করার বলে আমাদের ভাইরা, সেখানে কিন্তু একটা আমি যে টিচারদের নাম বললাম, নাসির স্যার, উনি 46টা রাবার বুলেট খেয়েছে। তারপরে কিন্তু ওই 2025 সাল 10 বছর হয়ে গেছে, মোটামুটি 10 বছর হয়েছে, কিন্তু আমরা এখন আমাদের সেকেন্ড ক্যাম্পাসে জমি বুঝে পাই না। সেনাবাহিনীর হাতে গিয়েছে, এখন এক নাইকে গেলে ওখান থেকে বাতিল করে দিচ্ছে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ মানবিক দিক থেকে আমরা অনেক দূরে। জি জি, ফারহান আপনার কাছে এটা নিয়ে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাই। আজকে পুলিশের আচরণ যেটা জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে করালো, সেটাকে কিভাবে দেখেন? এবং আপনারা তো বলেন যে আপনারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেন, আপনার দেশের প্রধানতম ছাত্র সংগঠন, ফলে এই দীর্ঘ সময় এরকম একটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ব্যবস্থা হলো না কেন? এইটা কি খুব ভালো উদাহরণ হলো? সেই প্রসঙ্গে আপনার কথা শুনবো। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায় বিশ্ববিদ্যালয় উত্তেজনা নিয়ে কথা বলছি আমরা। ছাত্রদল নেতা ফারহান মোহাম্মদ আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে। ফারহান, প্রশ্ন হচ্ছে আজকে জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করলো পুলিশের, আর কদিন আগেই আরেকটি আন্দোলনে সেই আন্দোলনকারীদের সঙ্গে একই রাস্তায় একই জায়গায় যে ধরনের আচরণ, দুটার পার্থক্য কতখানি দেখেন? থ্যাংক ইউ। আমি একটু হাসিবের যেই আলোচনা ছিল সেখানে একটা জায়গাতে একটু রেসপন্স করতে চাই। দ্রুত এখন করবো না পরে করবো? এটা পরেও করেন, আমি ওই জায়গায় আসবো ছাত্রদল নিয়ে। ঠিক আছে, তাহলে আমি এই প্রশ্নটার উত্তরে যাই। আপনি যেটা বলেছেন, আপনি বিরতিতে যাবার আগে যেটা বলেছেন যে এই সরকার হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। এবং এই যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীদের যে ন্যায্য একটা দাবি আদায়ের যে আন্দোলন, এই আন্দোলনে পুলিশের যে আচরণটা হলো, এবং ইন দ্য মিন টাইম জাস্ট 3-4 দিন আগের যেই পুলিশের আচরণ, ইনফ্যাক্ট সরকারের যে আচরণ, ওই পুরো আচরণের মাঝখানকার ওই একটা লাইনই যথেষ্ট যে এই সরকার হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনি এনসিপির যেই আন্দোলনটা হলো, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যেই আন্দোলনটা হলো, সেখানে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে সেখানে ঠান্ডা পানি খাওয়ানো হলো, এক ধরনের ছত্রছায়ায় তাদেরকে, যেটা আমরা এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এরকম একটা ডিজাইন দেখেছি। এবং ওই আন্দোলনটাকে মোটামুটি সেম প্যাটার্নের একটা আন্দোলনের মতো দেখা গেল। ঠিক এরপরে সেটাও একটা ন্যায্য আন্দোলন, আমি অস্বীকার করবো না, অবশ্যই ন্যায্য আন্দোলন। এবং এটাও কিন্তু আরও ন্যায্য আন্দোলন, এবং এটা শিক্ষার্থীদের একেবারে স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন। আপনি জানেন কি, নিশ্চয় জেনে থাকবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই আবাসনের যেই ব্যাপারটা, এটা যেটা আমার বলে গিয়েছেন, এটা পুরনো সমস্যা, প্রতিষ্ঠা লগ্ন থেকে এটা সমস্যা। ইনফ্যাক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশ দিয়ে যখন আমি মাঝে মধ্যে যাই, তখন আমার কাছে আসলেই মনে হয় না যে এটা কোনো বিশ্ববিদ্যালয়। এবং এই একটা পরিবেশের ভিতরে সদরঘাটের ওই যে গ্যাঞ্জাম, আশপাশে ইসলামপুর, বা এই ক্যাওজের ভিতরে যে শিক্ষার্থীদের পড়াশোনা করতে পারে, কিভাবে করে, আই ডোন্ট নো, এটা আসলে আমার মাথায় ধরে না। জি, আমরা জগন্নাথ নিয়ে আরেকবার আলোচনা করবো। আমি একটু এই ইস্যুতে একটু হাসিবের কাছ থেকে শুনে আছি। হাসিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজকে জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে আচরণ, সেটাকে আপনারা কিভাবে দেখেন? এবং কদিন আগে আরেকটি আন্দোলনে পুলিশের যে আচরণ, দুটার এই ভিন্নতাটা কেন? আমাদের পুলিশ কি আসলেই শক্তের ভক্ত, নরমের জম হয়ে যাচ্ছে? জি, আজকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যৌক্তিক 3 দফা আন্দোলন ছিল, সেই আন্দোলনের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণ সমর্থন ছিল। এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা ছিল, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে ছিল। মূলত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের
হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাই কিন্তু এই 3 দফা দাবিতে ঐক্যমত গড়ে তুলেছে এবং তারা জুলাই ঐক্য বলছে এই ব্যাপারটাকে, এবং তারা কিন্তু আজকে লং মার্চ টু যমুনা ঘোষণা করেছিল। না, তাদের এই আজকের কর্মসূচিতে পুলিশ যেভাবে টিয়ার গ্যাস মেরেছে, যেভাবে লাঠি পেটা করেছে, সেটা আসলে কখনোই আমরা এটা আশা করব না। এটা দেখুন, আমরা এর আগে দেখেছি কি, যখন হাসনাত ভাই যমুনা লং মার্চ টু যমুনায় যায়, তখন আসলে আমরা দেখতে পাই না যে পুলিশ তাদেরকে কোনো প্রকার কোনো টিয়ারশেল নিক্ষেপ করছে কিংবা সাউন্ড গ্রেনেড মারছে কিংবা তাদের উপরে পানি বর্ষণ করছে। কিন্তু আমরা দেখতে পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে, সেটা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল, কিন্তু পাশাপাশি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবিতে রাজপথে সক্রিয় আছে, সেইখানে সেই আন্দোলনটাও কিন্তু যৌক্তিক। কিন্তু আমরা দেখতে পাই যে যখন এনসিপি একটা প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রাম যমুনার সামনে গিয়ে অবস্থান করছে, সেখানে পুলিশ আসলে নীরব দর্শকের ভূমিকায় থাকে। কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে আসে, তারপরই তাদের উপরে লাঠিচার্জ শুরু হয়। এই ব্যাপারটাকে আসলেই সন্দেহের চোখে দেখতে হবে এবং এটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং আমরা কিন্তু এই যে দুই ধরনের আচরণ, এই দুই ধরনের আচরণের সমালোচনা কিন্তু করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু ভিন্নভাবেও ডিল করা যেত, তাদের প্রতিনিধিদের সাথে। কিন্তু দেখুন, যমুনা অঞ্চলে হাসনাত ভাইয়ের ওই যখন বা এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে অবস্থান নিয়েছিল, তারপরে কিন্তু যমুনার সামনে কিন্তু আরো কঠোর অবস্থান বা কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আমি আপনার কাছে আরেকটা বিষয় নিয়েও প্রশ্ন করতে চাই, তার আগে আমি একটু জিলনকে একটু জিজ্ঞেস করতে চাই। জিলন, পরবর্তীতে যখন সরকারের উদ্যোগে শিক্ষার্থী এবং শিক্ষকদের একটা প্রতিনিধি দল উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠকে বসলেন, সেই বৈঠক থেকে বের হয়ে উপদেষ্টা মাহফুজ আলম কিছু সিদ্ধান্তের কথা জানাবেন এবং সিদ্ধান্তগুলো আমরা পরে জানলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে এটি নিয়ে আলোচনা হবে, সমাধানের একটা রাস্তা খোঁজা হবে, ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু সেইখানে উপদেষ্টা মাহফুজ আলমকে কথা বলার সময় তার উপরে এক ধরনের আঘাত করতে আমরা দেখলাম। এই আঘাতটা আসলে কেন করলেন আপনারা? মানে একজন উপদেষ্টার উপরে আঘাত কতখানি জরুরি? এবং মাহফুজ তো সাধারণ উপদেষ্টা না, তিনি আপনাদের মতোই একজন শিক্ষার্থী ছিলেন, কদিন আগে আন্দোলনের প্রোডাক্ট তিনি নিজেও। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের যে আন্দোলনটা সেই 2005 সাল থেকে 2016 সাল আন্দোলন হয়েছে, 18 সাল আন্দোলন হয়েছে, 24-এ ইভেন আমরা কিন্তু মাস কয়েক আগে আমরা সচিবালয় ঘেরা করেছিলাম, আমরা কিন্তু অনশনে বসেছিলাম। সেখানে হচ্ছে যে আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী উপদেষ্টাদের মধ্যে বা স্টেক হোল্ডারের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আমার মনে হয় যে গ্রহণযোগ্য ভাই যে উপদেষ্টা, তিনি হচ্ছে যে নাহিদ ইসলাম। আমরা যখন সচিবালয় ঘেরাও করি তখন হচ্ছে নাহিদ ইসলাম ভাই আমাদেরকে বলেছিলেন, উপদেষ্টা এসে বলেছিলেন যে 3 দিনের মধ্যে উনি আমাদের সলভ করবেন। ওনার মতো একটা গ্রহণযোগ্য উপদেষ্টা যখন 3 দিনের কথা বলে এখন করতে পারে না, সেখানে আমরা সেই 2005 সাল থেকে 2016 সালে আন্দোলন হয়েছে, 17-18তে আন্দোলন হয়েছে, এতগুলো বছর যখন আন্দোলন হয়েছিল, সেখানে আমরা হচ্ছে যে মাহফুজ ভাইয়ের মতো উনি যে উপদেষ্টা মহলে থেকে তিনি কিন্তু বেশ বিতর্কিত কয়েকটি কাজ করেছেন। সেদিক থেকে হচ্ছে শিক্ষার্থীরা তারপর ভরসা করতে পারেন নাই। তারপর যার ফলস্বরূপ হচ্ছে শিক্ষার্থীদের খুবই শিক্ষা যে অনেকগুলো আশ্বাস পেয়েছি আমরা তার আগে আশ্বাস পেয়েছি, 2016 সালে আশ্বাস পেয়েছি, 24-এ আশ্বাস পেয়েছি, শিক্ষার্থীরা কিন্তু সেগুলা দাবিগুলো করতে পারে নাই। তারপর হচ্ছে যে প্রতিবাদ স্বরূপ হচ্ছে যে তারা বোতলটা নিক্ষেপ করেছে। জি, আচ্ছা, আপনার ব্যাখ্যা আমরা শুনলাম। যদি আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ কথা বলা শুরু করার আগেই তার উপরে বোতল দিয়ে এই হামলাটি হয়েছিল, আমরা এখন যে বিষয়ে একটু কথা বলতে চাই, বিশেষ করে ছাত্র দলের নেতার আপনার কাছে প্রশ্ন। ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন টার্গেট করে ছাত্র দল কর্মীকে হত্যা করা হচ্ছে, কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, ফলে এর আগের একাধিক ঘটনারও তিনি উদাহরণ দিয়েছেন। প্রশ্ন হলো এই টার্গেটটা কে করছে, কেন করছে? এবং আজকের বাংলাদেশে ছাত্র দলের মতো শক্তিশালী সংগঠন যারা আসলে শ্যাডো সরকারি দল অথবা আসলে বিএনপি ক্ষমতা এটা সবাই বলে, সেখানে ছাত্রদল কর্মীকে টার্গেট করে কেন হত্যা করা হবে? আসলে শ্যাডো সরকারি দল অথবা আসলে বিএনপি ক্ষমতা এটা সবাই বলে, সেখানে ছাত্রদল কর্মীকে টার্গেট করে কেন হত্যা করা হবে? অথবা যে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটলো, নির্মম হত্যাকাণ্ড, সেটাকে আসলে ছাত্রদল বলে নাকি একজন সাধারণ শিক্ষার্থী অথবা একজন মানুষ হিসেবে হত্যাকাণ্ডটা হলো? আচ্ছা, আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন সেটার সাথে আমি একেবারে একমত থাকি। প্রথমত ব্যাপারটা হচ্ছে, আপনি দেখেন এর আগেও আমাদের পারভেজ হত্যাকাণ্ড হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের কর্মী পারভেজ হত্যা করা হয়েছে, এবং ওই হত্যাকাণ্ডের সাথে কিন্তু একটা সংগঠনের কিছু শিক্ষার্থীদের নাম চলে আসছে, ছাত্রনেতাদের নাম চলে আসছে। দ্বিতীয়, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো আজকে, এই ঘটনাটাও আপনার
একটা পরিকল্পিত হত্যাকাণ্ড কিভাবে হয়েছে, পরিকল্পিত কিনা সেটা হয়তো বা আমরা আরেকটু সময় দিলে তদন্তের মাধ্যমে সেটা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জায়গাগুলোতে যেটা দেখেছি, সম্রাট নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি মাদারীপুরে আওয়ামী লীগের কর্মী। আরেকজন হচ্ছেন জাতীয়তাবাদী শ্রমিক দলেরও একজন নেতা আছেন। শ্রমিক লীগ, হ্যাঁ, আচ্ছা, দল না। আরেকজন হচ্ছে তামিম সরকার, সম্ভবত ওনার নাম। ওনার একটা অডিও আমার কাছে কিছুক্ষণ আগে একজন সেন্ড করেছে, সেখানে উনি নিজেকে জামায়াত কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন, একটা তার চ্যাট লিস্টের একটা ভাইরাল অডিও। তো এখন দলীয় পরিচয়টা বাদ দিই, টার্গেট করে হত্যা করা হয়েছে, এটার একটা বিরাট অর্থ আছে। বিরাট অর্থটা কেমন, যে আপনি জানেন নিশ্চয়ই, একক সংগঠন হিসেবে জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের সবচেয়ে বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, 155 জন আমাদের এখন পর্যন্ত যে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী শহীদ হয়েছেন। চট্টগ্রামের ওয়াসিম আকরাম এই চট্টগ্রামের প্রথম শহীদ এবং এই জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ। আমাদের ছাত্রদলের শীর্ষ পর্যায়ে কিছু নেতাও, যেমন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উনি মেহেদী হাসান রাব্বি, এরকম কিছু ভাইটাল পোস্টেড ছাত্রনেতাও আমাদের শহীদ হয়েছেন। এবং এই পুরো অভ্যুত্থানে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ের একজন তৃণমূলের কর্মী পর্যন্ত সবাই সক্রিয় ভূমিকা পালন করেছেন নানাভাবেই। তো এটার একটা যারা পতিত শক্তি এবং পতিত ফ্যাসিবাদের এখনও কিছু দোসর যারা এখনও বাংলাদেশে রয়ে গেছে, যারা বিভিন্ন ভুল পাল্টে এখন অন্য নামে রাজনীতি করার চেষ্টা করছে, এরা একটা টার্গেটের ভিতরে আমাদেরকে রাখতে পারে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলেছেন সেই কথাটাকে যদি আমি তর্কের খাতিরে ধরে নেই, যে বাংলাদেশে এখন এই মুহূর্তে বিএনপিকে এবং ছাত্রদলকে আগামী দিনের পটেনশিয়াল প্রধান হিসেবে চিন্তা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা অংশের এই চাহিদাটা নিশ্চয়ই থাকতে পারে যে এদেরকে কিভাবে ডিফেম করা যায়, কিভাবে ডিহ্যুম্যানাইজ করা যায়, কিভাবে বিপদে ফেলা যায়। এটা ক্ষেত্রে করতে গিয়ে আমরা দেখেছি নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাইবার বুলির শিকার হচ্ছে আমরা প্রতিনিয়ত। একই সাথে ছাত্রদলের নেতাকর্মীদেরকে হত্যা করাকে এক ধরনের আপনার এটাকে কি বলে, এটাকে জায়েজ করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কিন্তু হাজির করা হচ্ছে বারবার। এই হাজির করার প্রথম প্রক্রিয়াটাই হচ্ছে লীগ এবং দলকে ভাই ভাই বা এপিট ওপিট বলে, মুদ্রার এপিট ওপিট বলে যে একটা ন্যারেটিভ বিল্ডিং করা এবং এটাকে সামনে নিয়ে আসা, এটা হচ্ছে সেটারই মানে প্রধান এবং প্রথমতম হচ্ছে এটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্রদলকে ডিফেম করে ডিহিউম্যানাইজ করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে আমরা মনে করে থাকি। আমি হাসিবা, আপনার কাছে উপদেষ্টা মাহফুজের উপরে হামলার যে ঘটনা, সেটাকে আপনারা কিভাবে দেখেন, এই প্রশ্নটা একটু করতে চাই। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ বলছে যে কারা তার উপরে হামলা করছে তাদের রাজনৈতিক পরিচয় বের করা জরুরি, এবং সাম্প্রতিক সময়ে ওনার বেশ কিছু বক্তব্য স্ট্যাটাস নিয়ে এক ধরনের বিতর্ক হয়েছে। ফলে এই হামলাটা কি জগন্নাথের সাধারণ শিক্ষার্থীরাই করলো বলে আপনারা বিশ্বাস করেন, নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত থাকতে পারে? দেখুন, এই ব্যাপারটা হচ্ছে তদন্ত সাপেক্ষে আসলে বের হয়ে আসা সম্ভব যে আসলে এই হামলাটা আসলে কেন হয়েছে বা কি কারণে হয়েছে। আসলে আমি একটা বিষয় দেখতে চাই যে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা বাংলাদেশের জনগণ সরকারের কিন্তু অবাধভাবে কিন্তু তারা সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে, সরকারের বিরোধিতা করার সুযোগ পাচ্ছে এবং তারা সরকারকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার সুযোগ পাচ্ছে। এই যে সুযোগটা বা সমালোচনা করার যেই স্পেসটা, এটা কিন্তু আগে কখনোই ছিল না। ফ্যাসিবাদী আমলে আমরা কখনোই কল্পনাও করতে পারিনি আসলে কোনো একটা সরকারের সমালোচনা করা হবে। তখন আমরা সরকারের সমালোচনা করতে দেখলে আমরা দেখতে পেয়েছি তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কিন্তু বা বিভিন্ন ধরনের কালো আইনের মাধ্যমে তাদের কিন্তু জেলের মধ্যে নিয়ে যাওয়া হতো, তাদের বাক স্বাধীনতা হরণ করা হতো। সেই জায়গা থেকে 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি একটা বিস্তর পরিবর্তন দেখেছি, এবং এই পরিবর্তনটাকে আসলে আমাদের নিজেদের ধরে রাখতে হবে। কেউ যদি খারাপ কাজ করে তাকে সামনাসামনি খারাপ বলার যে স্বাধীনতাটা, কিংবা কেউ যদি অন্যায় কাজ করে কিংবা তাকে সামনাসামনি সমালোচনা করা এবং যারা দায়িত্বশীল থাকবেন, যারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, তাদেরকে যদি সমালোচনা করা হয়, তারা যদি সেই জায়গা থেকে তারা সচেতন হয় এবং তারা যদি ব্যাপারগুলো ঠিক করে নেয়, তাহলে আসলে একটি দেশ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। দেখুন, আসলে শিক্ষার্থীদের উপরে পুলিশের হামলা হয়েছে এবং শিক্ষার্থীদের উপরে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষার্থীরা সারা দিন কিন্তু এই কাকরাইল মোড়ে কিন্তু অবস্থান নিয়ে আছে। সেই জায়গা থেকে ওই রাজনৈতিক কারণের চাইতে আমি মনে করব যে শিক্ষার্থীরা বোতল ছুঁড়ে কিন্তু আসলে তারা তাদের উপর, এখানে তাদের ব্যক্তি মাহফুজ আলমের উপরে কিন্তু তাদের কোনো ক্ষোভ নেই। তারা যে দীর্ঘ সময় যাবত ওখানে অপেক্ষা করেছিল, আমি মনে করব যে তারা সেই জায়গা থেকে অধিকারের জায়গা থেকে এই জিনিসটা চর্চা করেছে। কেননা শিক্ষার্থীদের মধ্যে এখনো পর্যন্ত আমরা মনে করি যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছে
হয়েছে, তারাই কিন্তু শিক্ষার্থীদের এখন পর্যন্ত আস্থা এবং ভরসার জায়গাটা ধরে রেখেছে। একদম পরিষ্কার আপনার বক্তব্য। আমি একটু ছোট্ট করে জিলন আপনাকে যে কথাটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে উপদেষ্টার যে আশ্বাস, যে প্রধান উপদেষ্টা আপনি জানেন উনি আজকে চট্টগ্রামে ব্যস্ত ছিলেন, ফিরেছেন, ফলে এই জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা কি এবার সমাধান হবে বলে আপনারা মনে করছেন? দেখেন, একটা আন্দোলন যখন হয় আমরা হচ্ছে যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চাই কি যে আমাদের আন্দোলনটা সফল হোক। সেদিক থেকে আমরা আশা রাখি যে যেহেতু হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী আমাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে হচ্ছে যে এই সরকার আমাদের এসেছে, আমরা আশা রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের হচ্ছে যে আশাটা প্রতিফলন করবেন এবং হচ্ছে যে আমাদের দাবিগুলো কিন্তু সম্পূর্ণ যৌক্তিক। আমি প্রথমে একটা দাবি বলেছিলাম যে আমাদের 70% আবাসন ভাতা, এবং সেকেন্ড যে দাবিটা আমাদের, দেখেন আমি প্রথমে বলছিলাম যে একটা বিশ্ববিদ্যালয় যখন হবে, একটা বিশ্ববিদ্যালয়ে তার সাথে আমরা পড়াশোনা করব, সেখানে গবেষণা করব, সেজন্য তো বাজেট দরকার। আমাদের হচ্ছে বাজেট দেখা কত 147 কোটি টাকা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য কখন হয় না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার পার্সন শিক্ষার্থী 81,000 টাকা পায় বছরে। সেখানে আপনি যদি দাবির দিকে দেখেন, ভার্সিটি দেখেন, আমি তাদের সাথে তুলনা করতেছি না বা করতেছি না, কিন্তু দেখেন তাদের অনেক ডিফারেন্স। দাবি যেখানে 2,47,000 সেখানে আমাদের মাত্র 81,000। সেদিক থেকে যে আমরা বিশ্ববিদ্যালয়, কয়েকদিন আগে একটা নিউজ হয়েছিল, যে নিউজ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অবকাশ ভবন, সেখানে অবকাশ ভবনের ছাদ ভেঙে পড়েছে, জি, পরে 2 জন আহত হয়েছে। তো হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় কখনো এবার চলতে পারে না। আমরা দেখেছি যে জগন্নাথ হল, দাবির জগন্নাথ হলে কিন্তু একটা ভয়াবহ ম্যাসিভ হয়েছিল, আমরা চাই না তার কিছু হোক। সেজন্য আমাদের দ্বিতীয় যে দাবিটা আমাদের হচ্ছে যে আমাদের প্রশাসন হচ্ছে যে ইউজিসির কাছে 305 কোটি টাকা একটা বাজেট চেয়েছে, কিন্তু ইউজিসি প্রাথমিক পর্যায়ে অনুমোদন করে না। আমরা প্রশ্নোত্তর খবর পেয়েছি, সেদিক থেকে আমাদের যে দাবি নিয়ে আমরা এসেছি। আর থার্ড যেটা দেশব্যাপী এখন যে আমি মনে করি আমাদের যে আবাসন বা আবাসন ভাতাটা বা আবাসন বৃত্তি নিয়ে যে একটা চলতেছে, সেখানে হচ্ছে যে আমাদের যে 3টা দাবি, থার্ড যে দাবি ছিল যে আমরা জানি যে একনেকি যে সভাগুলো হয়, সেখানে হচ্ছে 3য় পর্যায়ে বা হচ্ছে যে 4-5টা হচ্ছে যে আপনার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হয়। তো আমাদের থার্ড যে দাবিটা ছিল যে আমাদের এই 3টা এবং সেকেন্ড ক্যাম্পাসের যে কাজটা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর মাধ্যমে পেয়েছি, সেটা কিন্তু একনেকে ওঠার পর কিন্তু কেটে দেওয়া হয়, আমরা খবর পেয়েছি। সেদিক থেকে আমরা মনে করি যে অগ্রাধিকার যে প্রকল্পগুলো সেখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে অন্তর্ভুক্ত করা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু এই ধরেন যে কোনো ঘটনা ঘটলে ভাইস চ্যান্সেলরের পদত্যাগ আপনারা চান। একটু আগে আপনি আজকের আপনাদের যে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সেখান থেকে উঠেছে, এরই মধ্যে আমরা দেখলাম যে আমাদের হাসিব আল ইসলাম বলছেন যে এই ঘটনাটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, ভিসির পদত্যাগ, প্রক্টরের পদত্যাগ। ফলে ভাইস চ্যান্সেলরের পদত্যাগ আসলে কেন চাইছেন? এইটা কি কোনোভাবে এই ভিসি বিএনপি পন্থী না, অথবা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপি পন্থী ছিল, তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে আন্দোলন করে, সেটার প্রতিশোধ কিনা, সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিয়ে একটু পরে ফিরছি। দর্শক, 24 ঘন্টায় আরেকবার আমন্ত্রণ। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি নিয়ে কথা বলছি। ছাত্রদল নেতা ফারহান মোহাম্মদ আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে। আপনারা এই সাম্য হত্যার ঘটনায় আবার ভিসি প্রক্টরের পদত্যাগ চেয়েছেন। ভিসি আসলে কেন পদত্যাগ করবে? এইটা কি শুধু যৌক্তিক দাবি, নাকি এই ঘটনার সঙ্গে কুয়েটে ধরেন বিএনপি পন্থী একজন ভিসি ছিল, তার পদত্যাগ অন্য গ্রুপ আন্দোলন করেছে, এই ভিসি সরাসরি বিএনপি পন্থী না বলে বিএনপির অভিযোগ, সেটা কারণ কিনা? প্রথমে আপনার এই পন্থার জায়গাটাতে আমার একটা আপত্তি আছে। আমি মনে করি একজন ভিসি, তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, এবং তিনি বিএনপি পন্থী নাকি জামাতপন্থী নাকি অন্য কোনো পন্থী, এই আলোচনাটা খুবই দূরবর্তী একটা আলোচনা। আমরা তাকে শিক্ষক হিসেবে দেখতে চাই, নাম্বার 1। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন পদত্যাগ চান? পদত্যাগ কুয়েটের ঘটনার সাথে এটাকে মেলানো যাবে না। কুয়েটের ঘটনাতে আপনি দেখেন, কুয়েটের ঘটনাতে সেম প্যাটার্ন ছিল। ওখানেও ভিসি গিয়েছেন শিক্ষার্থীদের কথা শুনতে, কিন্তু কুয়েটের ভিসি মার খেয়েছেন, ঠিক আছে, মারও খেয়েছেন, তার পদত্যাগও চাওয়া হয়েছে, সব কিছু ওনার কাঁধের উপরেই বর্তানো হয়েছে এবং তাকে সেখানে বিএনপিপন্থী হিসাবে এস্টাবলিশ করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত আপনি দেখেন সেখানে কিন্তু স্লোগানও দেওয়া হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলে, টিভি টক শো, সেমিনার, সিম্পোজিয়াম, যাই হয়েছে, মিছিল, মিটিং, র্যালি, সব জায়গাতে ওনাকে বিএনপিপন্থী ভিসি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওনার কিন্তু আসলে বিএনপিপন্থী পরিচয়, উনি ওনার রাজনৈতিক একটা পরিচয় ছিল, উনি জিয়া পরিষদের সাথে যুক্ত ছিলেন, উনি ছাত্রদল করেননি, যেটা একটা অপপ্রচার ছিল। তো জিয়া পরিষদের সাথে থাকা কিন্তু মেইন স্ট্রিমের রাজনৈতিক দলের একটা, আমাদের আপনি জানেন আমাদের অঙ্গ সংগঠনের মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে ইনভলভ না। তো সেই জায়গা থেকে তারপর ওনাকে একটা ফ্রেমিং করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং যিনি প্রক্টর, ওনাদেরকে আমরা সেই ফ্রেমে আনতে চাই না, নাম্বার 1। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উনি আমার সরাসরি শিক্ষক এবং উনি সাদা দল করতেন,
ঠিক আছে, বিএনপি জামাতপন্থী বলে উনি পরিচিত ছিলেন, যেটা আপনারা বলেন সাদা দল বলতে যেটা বোঝায়, কিন্তু তারপরেও আমরা মনে করি যে তারা আমাদের শিক্ষক। এখন পদত্যাগটা আসলে কেন চাই? পদত্যাগটা চাই ওনাদের ব্যর্থতার কারণে। উনি বিএনপিপন্থী নাকি জামাতপন্থী এটা একেবারেই নন মেজর ইস্যু, এটা ইস্যুই না। উনি দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 5ই আগস্টের স্বৈরাচার পতনের পরবর্তী যে 9 মাসে 2টা খুন হয়েছে, একটা তোফাজ্জল খুন হয়েছে। আমরা এখন পর্যন্ত তোফাজ্জল খুনের যে অগ্রগতি সেটা সম্পর্কে আমরা এখনো আগে বল না, নাম্বার 1। নাম্বার 2, সাম্য হত্যা হলো ক্যাম্পাসের একটা শিক্ষার্থী, কীভাবে হত্যা হয়েছে সেটা হয়তো বা পরবর্তী তদন্ত সাপেক্ষে আসবে, কিন্তু সিকিউরিটি বিধান, নিরাপত্তা বিধানের যে জায়গাটা সেটা ওনারা ব্যর্থ হয়েছে। নাম্বার 2, আপনি এর পরবর্তী আপনার একটা আসুন, উদ্যান, সরহদ্দি উদ্যান, সেটা ক্যাম্পাস সংলগ্ন একটা জায়গা, সেখানে একজন বৃদ্ধা নারীকে ধর্ষণ করা হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের উপর এক ধরনের থ্রেট বলে আমি মনে করি, আমার পার্সোনাল অবজারভেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতিত সরকার হাসিনার পতনের পরে হাসিনার একটা প্রতীক কি একটা ইয়ে ছিল, এই মেট্রো রেলের যে পিলার, সেখানে একটা ছবি মুরাল ছিল, সেই মুরালটাকে মুছে ফেলা হয়েছে। যে মুরালটা আমাদের আন্দোলনের 3রা আগস্টের যেই একটা জনগণের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেখানে কালি লেপন করা হয়েছিল, সেটাকে মুছে ফেলা হয়েছে। দেখেন, এই এত বড় একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের আন্ডারে। একই সাথে চারুকলায় এই নববর্ষের সময় হাসিনার মোটিফে আপনার আগুন দেওয়া হলো, এবং সেই ছেলেটাকে কিন্তু অ্যারেস্ট করা হলো না, সেই ছেলেটার পরিচয় কিন্তু আছে, কিন্তু অ্যারেস্ট করানো আমরা লোকমুখে শুনি যে সে ছেলেটা নির্বিঘ্নে বিদেশে চলে গিয়েছে। এখন এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, তাহলে পতিত সরকারকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যে প্রশাসন, সেই প্রশাসন আসলে কি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছে? পারেনি। কিন্তু যদি পারতই তাহলে অন্তত শেখ হাসিনার মোটিভে আগুন লাগাতে কাউকে কোনো দুর্বৃত্তের আগুন লাগাতে আমরা দেখতাম না। নাম্বার 2, হাসিনার ছবি কিন্তু এই ক্যাম্পাসে যেটা প্রতীকী ছবি ছিল ফ্যাসিবাদ পতনের প্রতি, সেটাকে রিপ্লেস করেছে আমরা ছাত্রদলের পক্ষ থেকে করেছি, সেটা কিন্তু মানে রিপ্লেসড, কিন্তু যেটা প্রতীক ছিল অরিজিনাল 3রা আগস্ট যেটা হয়েছে সেটা কিন্তু নেই, আপনি যত কথাই বলেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সবচেয়ে বড় দুর্বলতা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পদচারণা করে থাকেন তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনিরাপদ একটা ক্যাম্পাসে পরিণত হয়েছে। এখানে মাদকসেবীদের আখড়া আছে, উদ্যান বাদিয়ে দিলাম, ক্যাম্পাসের একেবারেই মেইন স্ট্রিম যে জায়গাগুলো, সেখানে আপনি এখনও গেলে দেখবেন মাদক সেবন চলছে, আপনার কি বলে যে যারা হচ্ছে নিরাপত্তা বিধান না করার কারণে আপনার নিরাপত্তা বিধান হচ্ছে না। একই সাথে শিক্ষার্থীদের যে শিক্ষার যে একাডেমিক পরিবেশ সেটা হচ্ছে না, এবং গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই পর্যায়ে আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি দাবি ছিল, এটা মোরাল একটা স্ট্যান্ডার্ডের জায়গা থেকে এত বড় একটা অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের ভিতরে, সরি টু সে দ্যাট, আইন ভাঙা একটা আইন হয়ে দাঁড়িয়েছে। এই যে একটা মেন্টাল কাউন্সেলিং দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা হলে গিয়ে হ্যাঁ মবক্রেসিগুলো একের পর এক মব হচ্ছে, এগুলোকে একদম সময় নেই ফারহান, আপনাকে একটু থামাই আমি। হাসিব, আপনি নিশ্চয়ই ফারহানকে শুনছিলেন, ছাত্র দলের নেতা। আপনি একটু আগে বলছিলেন যে অন্যদিকে নেওয়ার জন্য ভিসি বা প্রক্টরের পদত্যাগ চাওয়া হচ্ছে, সেটা ছাত্রদল নেতৃত্বের বোঝাপড়ার সংকট বা এরকম কিছু। একটা জিনিস আপনি নিশ্চয়ই ব্যাখ্যা করবেন যে ফারহান যে সমস্ত যুক্তি দিল ভিসি এবং প্রক্টরের পদত্যাগের পিছনে, সেগুলোর সঙ্গে আপনি একমত কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে ভাইস চ্যান্সেলর, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে ছাত্রলীগের নেতারা এসে সবসময় প্রফেসর আখতারুজ্জামান অথবা অন্য যারা ভিসি ছিলেন তাদেরকে ডিফেন্ড করত। আপনারা কেন ভাইস চ্যান্সেলরকে ডিফেন্ড করলেন আপনার আগের বক্তব্যেই? দেখুন, আসলে এইখানে ফারহান আরিফ ভাইয়ের সাথে আমি একটু দ্বিমতই করতে চাই, কেননা অনেক সময় বলা হয়ে থাকে ছাত্রদলের পক্ষ থেকে আসলে ছাত্রদলের কর্মীদের আসলে রক্তের দাম নেই, এরকম একটা কথা বলা হয়ে থাকে। আসলে আমি এখানে বলতে চাই যে আসলে ছাত্রদলের কর্মীদের আসলে ছাত্রদলের নেতাদের কাছে আসলে তাদের দাম নেই। আন্দোলনের প্রেক্ষাপট এবং আন্দোলনের যৌক্তিকতা বুঝতে হয় অনেক সময় আন্দোলন করতে গেলে। দেখুন, এখানে সাম্য ভাইকে একটা নির্মমভাবে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই জায়গা থেকে আন্দোলনের যেই মূল মেসেজটা বা আন্দোলনের যে মূল বার্তা বা মূল ধারাটা, সেটা হওয়া উচিত ছিল সাম্য ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা এবং যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেহেতু সৌরাদে উদ্যান রয়েছে, সেটি গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে, কিভাবে এই পুরো বিষয়টাকে এবং পুরো সমস্ত এরিয়াগুলোকে কিভাবে একটি নিরাপদ করা যায়, যাতে করে সেখানে যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং অপরাধ চক্র রয়েছে, সেই অপরাধ চক্র সমূলে যাতে উৎখাত করা সম্ভব হয়, সেই ব্যাপারে কিন্তু আসলে ছাত্রদলের পক্ষ থেকে আওয়াজ তোলা দরকার ছিল। যখনই একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
যখন নিহিত হলো তার বিচার না চেয়ে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি না চেয়ে যখন আমরা সরাসরি আসলে আমরা ভিসি প্রক্টরকে ফারান্ডা তো সেটাই বলছে যে শুধু এই ঘটনার আগে পরেও এটি করতে পারেনি এই প্রশাসন। জি জি, আগে দেখুন, যখন আসলে মেট্রো রেলের যখন খুনি হাসিনার গ্রাফিতি মোছা হয়েছিল, আমি তখন কিন্তু প্রক্টর স্যারের পদত্যাগ চেয়ে আমি কিন্তু স্লোগান দিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রক্টর স্যার এরপরে তিনি হচ্ছে রাজু ভাস্করের সামনে উপস্থিত হয়েছেন, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে যখন গ্রাফিতিটাকে আবার আকার কিন্তু তিনি সুযোগ করে দিয়েছেন। আমরা এর আগে কখনো প্রশাসনের কাছ থেকে এরকম কিন্তু কখনো পাইনি। সুতরাং তাদেরকে তো আমাদের সুযোগটা দিতে হবে। যখন মেট্রো রেলের পিলারে খুনি হাসিনার গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল, তখন আমি প্রক্টর স্যারকে ফোন করেছিলাম যেটা কেন হলো, তখন তিনি আসতে বিলম্বিত করায় আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আসলে প্রক্টর স্যারের, আমি নিজেও কিন্তু সেখানে প্রক্টর স্যারের পদত্যাগের দাবি করেছিলাম। এরপরেও কিন্তু তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, তিনি ক্ষমা চেয়েছেন। আসলে আমরা চাই কি যেই ঘটনাগুলো ঘটছে সেটা যাতে না ঘটে, এর যাতে করে উপর্যুপরি যাতে করে একটা সমাধান নিশ্চিত করা যায়। আমাদের চাওয়া কিন্তু সমাধান, যে আমরা যদি সমাধান না চাই, আমরা যদি শুধু পদত্যাগ চাই, সেটা কখনোই আসলে মানে আমাদের একটা ভালো সমাধানের দিকে নেবে না। আপনাকে একটু থামাই, আমি একটু ছোট্ট করে জিলন আপনার কাছে একটু আসতে চাই, যেটা আজকে উপদেষ্টা মাহফুজ বলছেন যে সরকার আন্দোলন দমনে কঠোর হচ্ছে, ফলে দাবি দাওয়া নিয়ে যমুনায় যাওয়া লাগবে না। আমারও সেটাই প্রশ্ন, কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের প্রধান নির্বাহীর কাছে কেন আপনাদেরকে যেতে হয়, এবং সরকার যে আন্দোলনে কঠোর হচ্ছে আজকে সম্ভবত তার কিছু ছবি অথবা সেটির প্রথম প্রয়োগ হয়তো আপনাদের উপরেই হইল কিনা, ফলে এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আপনার আসল মন্ত্রণালয় সেখানে না গিয়ে কেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন, এবং সরকার যদি আন্দোলন দমনে কঠোর হয় তাহলে এরপর আর এই ধরনের আন্দোলন আপনারা করার সাহসও পাবেন কিনা? আচ্ছা, প্রথম যে কথাটা বলেছেন আপনি, যে আমরা শুধু উপদেষ্টার কার্যালয়ে কেন যাই, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে কেন না যাই। দেখেন, সামনে হচ্ছে যে 2025-26 জুন বাজেট, সামনে হচ্ছে 18-20 তারিখ দিয়ে সম্ভবত ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা কিছু দাবি আদায় করতে হলে স্টেপ বাই স্টেপ যেতে হয়। আমরা কিন্তু হুট করে হচ্ছে যমুনাতে যাই না, আমরা প্রথম ইউজিসিতে গিয়েছি, আমরা এর আগে একবার আন্দোলন করেছি। সেখানে দুইটা দাবি আমাদের হচ্ছে যে ছিল, যে সেকেন্ড ক্যাম্পাস এবং হচ্ছে যে আমাদের পুরান ঢাকায় যে দুইটা ভবন, হাবিবুর রহমান হল এবং বাণী ভবন হল, সেটা কিন্তু সেনাবাহিনী অনুমোদন করেছে, কিন্তু আমাদের সেখানে 3 নম্বর যে দাবিটা ছিল 70% আবাসন, সেটা কিন্তু আমাদের করা হয়নি। আমরা কিন্তু এত বড় একটা আন্দোলন করেছি, ক্যাম্পাস শাটডাউন দিয়েছি, আমাদের কিন্তু সেশনটা বাড়তেছে। সেদিক থেকে হচ্ছে যে আমরা যমুনাতে যে লং মার্চ করেছি আমরা করি নাই। প্রথম হচ্ছে যে আমরা ইউজিসিতে গিয়েছি, ইউজিসি চেয়ারম্যানের সাথে মিটিং হয়েছে, গত পরশু কিন্তু হচ্ছে ইউজিসি চেয়ারম্যানের সাথে মিটিং হয়েছে। সেখানে কিন্তু তারা আমাদেরকে আবার আশ্বাস দিয়েছে। দেখেন, আমরা জগন্নাথের শিক্ষার্থীরা আশ্বাস পেতে পেতে যাচ্ছি। আমাদের জগন্নাথের ভাষায় যদি বলি এটা, সেটাকে বলা হয় মুল্লা, আমাদের কাছে মুল্লা ঝোলানো হয়, সরি টু সে। সেদিক থেকে হচ্ছে যে আমরা এর আগেও বলে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে বললাম যে নাহিদ ভাই বলছে যে 3 দিনের মধ্যে হবে। আমরা ইউজিসি চেয়ারম্যানের সাথে মিটিং হয়েছে, আমাদের সাংবাদিক বৃন্দ গিয়েছে, আমাদের হচ্ছে স্যারে গিয়েছে, প্রতিনিধি গিয়েছে। সেদিক থেকে হচ্ছে যে আমরা আসলে কিছু পাই না। আমাদেরকে আবার বলা হয়েছে কি যে বহুপাক্ষিক মিটিং হবে, যে সেখানে শিক্ষক থাকবে, সাধারণ শিক্ষার্থী থাকবে, ইউজিসি থাকবে, মন্ত্রণালয় থাকবে। সামনে কিন্তু আমি আবার বলছি, সামনে 26 জুন বাজেটে যদি আমরা এটা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে হচ্ছে যে আমরা কিন্তু আপনারা কি পরবর্তীতে আন্দোলন কন্টিনিউ করবেন এর 2-1 দিনের ভিতরে যদি দাবি না মানা হয় পরিপূর্ণ? আমাদের কিন্তু অবস্থান কর্মসূচিটা কিন্তু এখনো ব্রেক করা হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের জগন্নাথের 18,000 সাধারণ শিক্ষার্থী আছে, আমাদের শিক্ষকরা আছে আমাদের সাথে, আমরা ছাড়বো না। জি জি, হ্যাঁ, ছাত্রদল নেতা আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে প্রচন্ড নির্বাচনমুখী দল, আপনারা 5 আগস্টের পর থেকেই নির্বাচনের কথা বলছেন, ফলে যে সমস্ত ঘটনা ঘটছে, যা হচ্ছে, তাতে করে নির্বাচনের আলোচনাটা হারিয়ে যাচ্ছে কিনা, অথবা আজকে আপনাদের সমাবেশেও বলা হয়েছে যে গণতান্ত্রিক পথে বাংলাদেশের যে উত্তরণ, সে আলোচনা থেকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, এরকম অভিযোগ আপনাদের আছে কিনা? আচ্ছা, এই কথার আগে আমি একটু রেসপন্স করে নিই। রেসপন্সটা হচ্ছে যেটা বলা হয়েছে যে আমরা ভিসির পদত্যাগে চাচ্ছি। আসলে ভিসির পদত্যাগটা আমাদের মুখ্য ইস্যু না। এখানে ভিসির পদত্যাগটা আমরা কেন চাচ্ছি আমি ব্যাখ্যা দিয়েছি আগের আলোচনায়। আমরা হত্যাকাণ্ডের বিচারই চাচ্ছি। সেই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ের ভিতর নিশ্চিত করা, ক্যাম্পাসের নিরাপত্তা বিধান, এগুলো আমাদেরও একান্ত চাহিদা। বরং আমাদেরকে জোর করে, যেটা এনসিপি এবং আমাদের প্রতিপক্ষ আরেকটি সংগঠন, তাদের একটা মানে নাম বলতে ভয় পান না, এই কারণে বলছি যে আসলে আমরা চিনি না তাদেরকে, বেসিক্যালি এটাই, তারা তো গোপন থাকতে পছন্দ করে, এই জন্য আমরা গোপন বলছি। তো এদের যে একটা মানে আপনার এক ধরনের ভিতরে একটা প্রবৃত্তি, যে জোর করে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা। তো এই ভিসি স্যারের পদত্যাগটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। ভিসি স্যারের পদত্যাগ কেন চাচ্ছি, সুস্পষ্ট কারণগুলো আমরা আপনাকে বলেছি। এটা হচ্ছে একটা ব্যাপার। আর যেটা বলেছে যে আমরা কি বলে এটাকে, যে
আমরা রাজনীতি করছি বিষয়টা নিয়ে, বেসিক্যালি এটা কোনো রাজনৈতিক ইস্যু না। আপনি যদি একটু ওটা নির্বাচনের আলোচনাটা হারিয়ে নির্বাচনের আলোচনা যেটা হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা একই কথা। একটা নির্বাচনের আলোচনাটাকে আসলেই আপনার ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক ইস্যু তৈরি করা হচ্ছে। আমরা মনে করি একটা রাষ্ট্রে যখন একটা গণতান্ত্রিকভাবে একটা রাজনীতিবিদদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে তখনই রাষ্ট্রে স্থিতিশীলতা আসবে, এবং সেটার ধারাবাহিকতা বিশ্ববিদ্যালয় বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, কিংবা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান বলুন, সকল প্রতিষ্ঠানে সেই ধারাবাহিকতাটা যখন পড়বে, সেটার ক্রিয়া প্রতিক্রিয়াটা পড়বে, তখন দেশের ভিতরে এক ধরনের স্থিতিশীলতা বিরাজ করবে। হাসিব যদি 30 সেকেন্ডে কোনো কিছু অ্যাড করতে চান একদম শেষ সময়। দেখুন, বিশ্ববিদ্যালয় আসলে এখন আমাদের ঐক্যের পথে যাওয়া উচিত, এবং আমাদের যেই একটা সাম্য ভাইয়ের যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা নিয়ে আসলে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চাইতে আমাদের কাছে মূল যেই বিষয়টা প্রাধান্য পাওয়া উচিত সেটা হচ্ছে সাম্য ভাইয়ের যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা মানে বিচার নিশ্চিত করা, এবং একটি বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই জায়গাতে একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলা কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবং অনেক ধন্যবাদ হাসিব আল ইসলাম, ধন্যবাদ ফারহান মোহাম্মদ আরিফুর রহমান এবং ওমর ফারুক জিলন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভ প্রত্যাশা শেষ করছি।